এই পাপ, এই আত্মম্ভরিতা, এই অহমিকা, এই দায়িত্বজ্ঞানহীনতা কোনো রাষ্ট্রপ্রধানের কাজ হতে পারে না, কোনো সরকারের কাজ হতে পারে না। হাসিনা সরকার গঠন করেছে কিসের বলে? গণতন্ত্রের বলে, ক্ষমতায়নের বলে, অস্ত্রের বলে, বন্দুকের বলে, অহংকারের বলে, সীমাহীন অহংকার, আত্মম্ভরিতা। হ্যাঁ, তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার চূড়ান্ত অবমাননা করলো তার মেয়ে। এটা বুঝতে হবে। বাংলাদেশে যেদিকে যাচ্ছে আমি খুব ভয় পাচ্ছি। বাংলাদেশের অনিবার্য বন্ধু তৈরি হবে চীন, চায়না। এই যে ঘটনা ঘটলো, এটা একটা ভারতের জন্য অশনি সংকেত হলো। এটা বুঝতে হবে। গোটা বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করবে চীন। বাংলাদেশ ও ভারতের বন্ধু রাষ্ট্রের বাইরে চলে গেল। আমি যে ভয়টা পাচ্ছি, এমতো অবস্থায় জামাত ইসলামীর মতো যে দলগুলো, হাসিনা কিন্তু ওই নেগড়ের মুখে ফেলে দিল ওই হিন্দু সমাজকে। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী, আমার স্ত্রী তার প্রত্যক্ষদর্শী। পরিষ্কার বলছি, যে লোকটি মারা গেল কদিন আগে, কোটি কোটি টাকা ডিলিং হয়েছে, মানে কারাপ্টেড লোকদেরকে এমপি টিকিট দেওয়া হয়েছিল। 17-18 বছরের ছেলে আবু সাইদ, সে আবেগপ্রবণ, বয়স কম, সে আন্দোলন করছে। সে যে আন্দোলন করেছে, তারা যে আন্দোলন করেছিল, তারা যে কথা বলেছিল, সেই কথাটা কোনটা ভুল ছিল না। সেই কথা যে ভুল ছিল না, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাদের কথাতেই সায় দিয়েছিল, শিলমোহর মেরেছিল। তারা ভুল ছিল না। আবু সাইদ কোনো ভুল বলেনি। সে কোটা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন, তাদের যে চাহিদা, সেই কথাই সুপ্রিম কোর্টে অনুরোধিত হয়েছিল। ছাত্ররা যা চেয়েছিল তা যে বেঠিক ছিল না, কদিন পরেই সুপ্রিম কোর্ট সেটা বলেছিল। আবু সাইদ বয়স কম, আবেগপ্রবণ ছেলে, বুকটা পেতে বলেছিল, আমরা লড়বো, পারলে গুলি করো, আমরা মাথা নত করব না। কেউ ভাবতে পারেনি সত্যি পুলিশ গুলি চালিয়ে দেবে। পুলিশ গুলি চালালো, রক্তাক্ত হয়ে ঝাঁঝরা হয়ে মৃত্যু মুখে পতিত হলো আবু সাইদ। সেই দিনই আমি আমার সন্তানকে বলেছিলাম, কদিন পরেই হাসিনাকে দেশ ত্যাগ করতে হবে, এই সরকার ধ্বংস হয়ে যাবে। এই পাপ, এই আত্মম্ভরিতা, এই অহমিকা, এই দায়িত্বজ্ঞানহীনতা কোনো রাষ্ট্রপ্রধানের কাজ হতে পারে না, কোনো সরকারের কাজ হতে পারে না। অবাক ঘটনা, আজকে সকালবেলা আমি আমার সন্তানকে বলছিলাম, সকালবেলা অফিসে যাওয়ার আগে, যে দেখো যা চলছে, যেভাবে 90 জন 100 জন মতো মারা গেছে আবার নতুন করে। দেখো এই হাসিনা মনে হচ্ছে কোথায় গিয়ে ভারতের কোন জায়গায় থাকবে এটা ভাবছি। ও বেরিয়ে পড়বে, ও থাকবে না, থাকতে পারে না। তখন দুপুরবেলা আমি অফিসে আছি, বাংলাদেশেরই একজন আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠালো, হাসিনা পালিয়েছে। তখন এখানে নিউজ হয়নি। আমি দেখলাম, আমি ভেবেছিলাম তো সত্যি পালিয়েছে, হয় কি করে, আমার কথা মিলে যায় কি করে, মিলে গেল। তিনি পালালেন, বেশি করেই পালালেন। তার পালানো ভবিতব্য ছিল নিশ্চিত করে। এটা একটা উদাহরণ হলো যে কোনো সরকার যখন 15 বছর থাকে, দীর্ঘদিন থাকে, যখন কায়েমি হয়ে যায়, তাদের মধ্যে একটা অহংবোধ তৈরি হয়, আত্মম্ভরিতা তৈরি হয়, তাদের মধ্যে একটা স্বেচ্ছাচারিতা তৈরি হয়। হাসিনার সরকারে পরিষ্কারভাবে সেটা হয়েছিল। তার প্রমাণ আমরা দেখেছি, ভোট হয়নি, গণতন্ত্র হয়নি, বিরোধীরা বিপক্ষে দাঁড়াতে পারেনি। কেন এটা হলো? এটা হয় কি করে? যেখানে ইলেকশন হয়নি সেখানে গণতন্ত্রের গল্প থেকে আসছে। হাসিনা সরকার গঠন করেছে কিসের বলে? গণতন্ত্রের বলে, ক্ষমতায়নের বলে, অস্ত্রের বলে, বন্দুকের বলে, অহংকারের বলে, সীমাহীন অহংকার, আত্মম্ভরিতা। হ্যাঁ, তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার চূড়ান্ত অবমাননা করলো তার মেয়ে। এটা বুঝতে হবে। বঙ্গবন্ধুকে তখনই মেরেছিল যখন তার মৃত্যু হয়েছিল অমানবিকভাবে। গোটা বিশ্ব গর্জে উঠেছিল, গোটা বিশ্ব গর্জে উঠেছিল। ভালো লাগেনি? এভাবে কোনো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি। কিন্তু তখন অভিযোগ ছিল হাসিনার এই বঙ্গবন্ধু পরিবারের কোনো ছেলে বা তাদের পরিবার, তারা খুব দুর্বিনীত হয়ে উঠেছিল। বাংলাদেশের অভিযোগ এটা, সত্য মিথ্যা বলতে পারবো না, আমি সে সময়ের কথা তো ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এটা চরম বাস্তব, পরম বাস্তব, এটা চরম পরম বাস্তব।
আজকে হাসিনার মধ্যে আমরা সেটা দেখতে পেলাম। আর একটা জিনিস বুঝতে হবে যে কোনো পরিবারতন্ত্র বলতে যেটা বোঝায় যে সেই পরিবারে একজন মহান লোক আছে বলে বাকি পরিবারের লোক যোগ্য হবে, এটা ভাবার কোনো যুক্তি নেই। হাসিনার অ্যাক্টিভিটির মধ্যে পরতে পরতে অযোগ্যতা ছিল, পরতে পরতে। যেমন কি অযোগ্যতা? ওরা আন্দোলন করেছিল 2018 সালে, এই কোটা নিষিদ্ধ হয়েছিল। তার কে নিষিদ্ধ করেছিল? হাসিনা নিষিদ্ধ করেছিল। ঠিক, হাসিনাকে নিষিদ্ধ করতে কিন্তু বলা হয়নি যে সমস্ত কোটা নিষিদ্ধ করে দাও সংরক্ষণ। বলা হয়েছিল মুক্তিযোদ্ধার পরিবারে মুক্তিযোদ্ধারা যদি সংরক্ষণ নেয় অসুবিধা নেই, তার নাতি পুতি তস্য নাতি তস্য পুতি অনন্তকাল চলতে পারে নাকি? তারা তো কোনো একটা পিছিয়ে পড়া শ্রেণী গোষ্ঠী নয়, তারা তফসিলি জাতি উপজাতি নয়, তারা উন্নত অগ্রজ অংশ। তারা শুধুমাত্র তাদের পরিবারের কেউ ওই মুক্তিযোদ্ধা পরিবারের শুধু এই তকমা নিয়ে কি যুগ যুগ ধরে তারা সংরক্ষণ পেতে পারে? লজিকে জানতো এটা হতে পারে? হতে পারে না, কোনো লজিকে মিলতে পারে না এটা। আবার মানে মুক্তিযোদ্ধা পরিবারের নাম করে স্বজন পোষণ চলছিল, মানে হাসিনা তাদের মনের মতো লোকদেরকে মুক্তিযোদ্ধা পরিবার দেখিয়ে, সবাই তো মুক্তিযোদ্ধা পরিবারে মারা যায়নি, অনেকে যুদ্ধ করেছে। মানে বাংলাদেশে এমন পরিবার খুব কম আছে যারা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ওই যে নির্বাচন, যে কে মুক্তিযোদ্ধা পরিবারের, কে মুক্তিযোদ্ধা পরিবারের নয়, কে আওয়ামী লীগের, কে আওয়ামী লীগের নয়, তার দ্বারা নির্ণীত হয়েছে কারাপশন বলতে যেটা বোঝায়, অর্থাৎ কাউকে পাইয়ে দেওয়া। তুমি আওয়ামী লীগ করো, মুক্তিযোদ্ধা পরিবারে তুমি তকমা পাবে। ব্যাপারটা বুঝতে হবে। ঠিক এমন ঘটনা ঘটেছে। আমি বাংলাদেশের সাথে রিলেটেড, বাংলাদেশের কিছু সংগঠন, দুটো বাংলা অ্যাক্টিভ, আমি তাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। আমি ওই দেশের লোকের হাসি কান্না জানি। পরিষ্কার করে বলছি, আন্দোলন যখন শুরু হয়েছিল এটা কেবলমাত্র ছাত্রদের আন্দোলন ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের লোকেরাও, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের বাচ্চারাও এই আন্দোলনে যোগদান করেছিল, ছাত্ররাও করেছিল। তারা আওয়ামী লীগ করে, কারণ তারা এই অসাম্য চায়নি, তারা তাদের ভবিষ্যতের কথা ভেবে করেছিল। এটা জেলার জন্য সংরক্ষণ, মহিলাদের জন্য সংরক্ষণ, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ, এবং নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা যারা পিছিয়ে পড়া অনগ্রসর গোষ্ঠী তাদের জন্য সংরক্ষণ। তারা বলেছিল পিছিয়ে পড়া অনগ্রসর নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা, গোষ্ঠী বলতে যেটা বোঝায় আর কি, তাদের সংরক্ষণ থাক। তারা সংরক্ষণের বিরুদ্ধে ছিল না, তারা মুক্তিযোদ্ধা পরিবারের লোকদের সংরক্ষণের বিরুদ্ধে ছিল। দুটো এক নয়। এবং তারা যেটা বলেছিল সঠিক, তাহলে গুলি চললো কেন? কেন হাসিনা তাদের সাথে বৈঠক করলো না? কেন তাদেরকে আপন করে ডেকে নিল না? হাসিনা তো বলতে পারতো, দেখো ভাই, আমি তো সংরক্ষণটা বাতিল করেছিলাম, মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্টে গিয়ে সংরক্ষণটা আবার লাগু করেছে, আমি দ্রুততার সাথে আবার সুপ্রিম কোর্টে কেসটা ফেলছি, তোমরা একটা ধৈর্য ধরো, তোমাদের যেটা ন্যায্য দাবি সেটা ন্যায্য পাওনা আদালত বলবে, আমি কি বলবো, আদালতের জন্য ধৈর্য ধরো। না, ও কথা বললেন না তিনি ওইসব গালগপ্প দিয়ে দিলেন যে মুক্তিযোদ্ধা পরিবারের নাতিপুতিরা পাবে না, তো রাজাকার পরিবারের নাতিপুতিরা পাবে। ওরা তো অপব্যাখ্যা করলো, এটা তো হওয়ার কথা। তার মানে ওরা কি বললো, আমি কে তুমি কে, রাজাকার, এটা হলো তো। আচ্ছা, ক্লাস 7-এ পড়ে বাচ্চাটি কি দোষ করেছিল? হাসিনা ম্যাডাম একটু বলুন তো, হাসিনা আপা একটু বলুন তো, ক্লাস 7-এ পড়ে, তার বুকে গুলি চললো, সে কি করেছিল? কোন অস্ত্র? তার কি সন্ত্রাসবাদী ছিল? হ্যাঁ, আপনারা এই শতাধিক লোককে মারার পর, 2-3 হাজার লোক আহত হবার পর ওরা জঙ্গি হয়ে উঠলো, ওরা ভয়ঙ্কর হয়ে উঠলো। কারো বাড়ির পরিবারের লোক মারা গেলে পাশের বন্ধুদের যখন রক্তমাখা শরীরটা হাতে তোলা হয়, তখন মাথা আর যুক্তি বুদ্ধি থাকে না। তারপরেই ওই সুযোগে ওই ছোট ছোট কচি কাঁচা মাথার মধ্যে শক্তি দিতে গেল কারা? জামাত ইসলামী আর বিএনপি। তারা সুযোগ খুঁজছিল, তারা তো ওত পেতে ছিল, তারা নির্বাচনে যোগদান করতে পারেনি, তাই তাদের মধ্যে প্রবল রাগ ছিল। তারা ওই পরিবেশকে, ওই পরিস্থিতিকে সম্পূর্ণ কাজে লাগালো। তখন ছাত্রদের হাত থেকে সম্পূর্ণ আন্দোলনটা রাজনৈতিক বেরিয়াদের হাতে চলে গেল, যাদের মধ্যে ধর্ম উন্মাদরা আছে, যাদের মধ্যে ধর্ম ব্যবসায়ীরা আছে, যাদের মধ্যে ধর্মীয় উদগ্রতা আছে। পরিষ্কার করে বুঝতে হবে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য
কেলায় বলছিল হাসিনা তার সরকার। আপনি জানেন এবারে যে লোকসভা ইলেকশনটা হলো, এবারে যে দেশে নির্বাচনটা হলো, জাতীয় নির্বাচন, এমপিরা ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত লোক, অত্যন্ত ধান্দাবাজ নোংরা লোকরা এমপি টিকিট পেয়েছিল। আমি তো জানি, খবর আছে আমার কাছে, পরিষ্কার বলছি। যে লোকটি মারা গেল কদিন আগে, কোটি কোটি টাকা ডিলিং হয়েছে, মানে কারাপ্টেড লোকদেরকে এমপি টিকিট দেওয়া হয়েছিল। বাংলাদেশের একজন লোক, সেই লোকটা পুরো প্রতারক ভণ্ড। সে নিজে একদিকে নরেন্দ্র মোদীর ছবি রেখেছে আর একদিকে হাসিনার ছবি। সে নিজেই বলছে আমি এমপি ইলেকশনে দাঁড়াবো, আমি টিকিট দেবো। হাসিনার মানে নরেন্দ্র মোদী ভারত সরকারের কোন লোক নাকি সোর্স করে দেবে টিকিট দেওয়ার জন্য। কাকে টিকিট দেওয়ার জন্য? হাসিনার আওয়ামী লীগের এমপি টিকিট দেওয়ার জন্য টিকিট বেচছে, লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছে বাংলাদেশ থেকে জানিয়েছি আমি। এখানে দিল্লির লোকদের, যারা এখানে সরকারে রয়েছে, দিল্লির সরকারের তাদের লোকদেরকে বলেছি, এখানে কিছু লোককে নিয়ে দিল্লিতে গিয়ে তারা ওই করছে, ওই 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 করাপ্টেড লোক, ভণ্ড লোক। আমি নিজে তার প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। কি করে হাসিনার লোককে অ্যারেস্ট করেনি কেন? অ্যারেস্ট করেনি কেন? আমরা জানি লোকটা করাপ্টেড লোক। আমি একটা উদাহরণ, লক্ষ লক্ষ টাকা তুলেছে, তারা টিকিট পেয়েছে কি পাই জানি না, কিন্তু লোকে বলেছে টিকিট দেওয়ার নাম করে টিকিটটা পাবি কোত্থেকে? ভারত সরকার নাকি সহযোগিতা করবে ওই টিকিট পেতে, ভারতের কেউ নাকি সাহায্য করবে। হাসিনাকে বোঝাবে আমার সোর্সের লোককে টিকিট দাও, বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ওই লোকটি তুলছে বসে বসে, প্রমাণ আছে আমার কাছে। এবং কিছু ভারতবর্ষের লোক তার থেকে টাকা নিয়ে দিল্লিতে নিয়ে যাচ্ছে তাকে, সেই লোকটাকে, আর তিনি দিল্লি নেতাদের সাথে ছবি তুলে পাঠাচ্ছে পোস্টে। আমি জানি, তো ভয়ঙ্কর অভিযোগ করছি আমি। সেই সরকারের এই যুদ্ধ সম্বন্ধে কার হবে? আমি ডেপুটি হাই কমিশনারকে বলেছি আপনারা বইমেলা করেন, এখানকার করাপ্টের লোককে বরাদ দিয়েছে, এখানকার ইন্ডিয়ার করাপ্টের লোককে। আমি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কথা বলছি, আমি তাকে বলেছি লোকটা চিটিংবাজ, ওকে নিয়ে আপনি বইমেলা করছেন। তারপর কি কাটবানি লেনদেন? একটা সরকার যখন না ভিত চলে যায়, না ভিত চলে যায়, সর্বনাশ হয়ে যায়। আমি আপনাকে পরিষ্কার বলছি, এই যে ঘটনা ঘটলো, এটা একটা ভারতের জন্য অশনি সংকেত হলো, এটা বুঝতে হবে। যদি বলেন হাসিনা কেমন মন্দের ভালো, সরকারটা কি ছিল ভারতের জন্য? মন্দের ভালো ছিল। আগামীতে যে সরকার আসবে সেটা কি শুধুই মন্দের হবে? লাখ টাকার প্রশ্ন। আমি দেখছিলাম গণভবনে ওই আন্দোলনকারী ছাত্ররা ঢুকে গেছে, আমার আফগানিস্তানের কথা মনে পড়লো, যে তালিবানরা যখন আফগানিস্তানের দখল নিল, তখন আফগানিস্তানের যে প্রেসিডেন্ট ছিলেন, নির্বাচিত প্রেসিডেন্ট, তার ঘরের মধ্যে ঢুকে খাওয়া দাওয়া মজা আনন্দ করছে। আমার সেই তালিবানদের ছবি মাথায় ফুটে উঠলো। ঠিক এখানে আমি ওদের তালিবান বলছি না, কিন্তু ওরা কার আমি জানি না। আজকে ছাত্ররা এটা করতে পারলো কেন বলুন তো? এইরকম একটা পরিবেশ, ঠিক এই পরিবেশে জামাত ইসলামী হিন্দকে ব্যান করা দরকার ছিল, বলুন। জামাতি ইসলামী হিন্দ, জামাতি হিন্দ বলছি, সরি, জামাতি ইসলামী বাংলাদেশ, সেটা রাজনৈতিক সংগঠন, তাদের ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির। সেই জামাত ইসলামীকে বাজেয়াপ্ত করার, এটা কি অবৈধ ঘোষণা করা, এটা কি সময় ছিল? এটা কি একটা টাইম? এখন তো আস্তে আস্তে কন্ট্রোলটা নিতে পারত। সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পরে ছাত্র আস্তে আস্তে শান্ত হচ্ছিল, ঠিক সেই সময় আস্তে 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 পরিস্থিতিকে অনুকূল করতে পারত, করে পদক্ষেপ নিতে পারত। না করে হঠাৎ করে জামাতি ইসলামী বাংলাদেশকে ব্যান করে দিল। অত বড় সংগঠন, গোটা বাংলাদেশে যাদের শাখা পোশাখা ছড়িয়ে আছে, যেই জামাত ইসলামীকে ব্যান করলো তার বন্ধু সরকারকে, বন্ধু দলকে বিএনপি জামাত ইসলামী এক হলো, আর যাদেরকে ব্যান করলো তারা তো জান প্রাণ দিয়ে দেবে। এবার জান প্রাণ দিচ্ছে, দেখলেন তো, দেখলেন কোনো কিছু মেরেছে? এই মিনিমাম যা রাজনৈতিক কূটনৈতিক জ্ঞান নেই, সে বাংলাদেশ চালাতে পারে? শুনেন, আমার দুঃখ লাগছে ভারতের জন্য, আমার দেশের জন্য আমার আতঙ্ক। কি আতঙ্ক? যে আমার হাসিনা বা বাংলাদেশ, ভারতবর্ষে যত পার্শ্ববর্তী রাজ্যগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সবচেয়ে প্রিয় আপন দেশ ছিল বাংলাদেশ। চারিদিকে শত্রু রাষ্ট্র বাংলাদেশের, ভারতের চারিদিকে ভারতের শত্রু রাষ্ট্র আছে, নেপাল আমাদের শত্রু, শ্রীলঙ্কা আমাদের শত্রু, পাকিস্তান আমাদের শত্রু, চারিদিকে শত্রু রাষ্ট্র। বাংলাদেশ ছিল মিত্র রাষ্ট্র, আমাদের বন্ধু দেশ ছিল আমাদের, তাই তো? সেই বাংলাদেশ এখন কোন দিকে যাবে, এটা লাখ টাকার প্রশ্ন। একদমই, এটা বুঝতে হবে। বাংলাদেশের হাসিনা কিন্তু লুকিয়ে লুকিয়ে ওই চীনের সাথে বৈঠক করছিল, চীনের কাছে ধার চাইছিল, টাকা লোন চাইছিল, তাদের সাথে যৌথ মহড়ার আচরণ করছিল। কক্সবাজারের সমস্ত পোর্ট
চীন তৈরি করেছে, চীনের সাথে দরম মরম শুরু করেছিল কে? হাসিনা। আমেরিকা সেন্ট মার্টিনের উপরে একটা কন্ট্রোল আনতে চেয়েছিল, আমেরিকাকে প্রশ্রয় দেয়নি, চীনকে প্রশ্রয় দিয়েছে হাসিনা। কারণ নিরুপায় ছিল হাসিনা, নিরুপায়। ভারত সরকার কিন্তু ফলো করছিল। এখন কি হবে জানেন? আমি যেটা ভয় পাচ্ছি, গোটা বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করবে চীন। আমি পরিষ্কার বলছি এটা। যেমন গোটা মালয়েশিয়া দেশটা চীনের কন্ট্রোলে, গোটা দেশে যা কিছু সব চীনের। আর তাহলে কি বলছেন হাসিনার পদত্যাগের পর এবারে কোন পথে এগোবে বাংলাদেশ? এবার বাংলাদেশে যেদিকে যাচ্ছে আমি খুব ভয় পাচ্ছি। বাংলাদেশের অনিবার্য বন্ধু তৈরি হবে চীন, চায় না, পরিষ্কার করে চায় না বাংলাদেশের অনিবার্য বন্ধু দেশ তৈরি হবে এবং চায় না বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। তাহলে হলো কি, বাংলাদেশ ও ভারতের বন্ধু রাষ্ট্রের বাইরে চলে গেল। এখানে একটা ভয়ের জায়গা আছে কিন্তু। এই যে জামাত ইসলামী মাথা লাফাচ্ছে, বিএনপি লাফাচ্ছে, আমার খুব ভয়, যেটা আমি টিভি চ্যানেলে এখন দেখছিলাম একটু একটু, যে ওখানকার সংখ্যালঘুদের উপর টর্চার হতে পারে। যে ভয়টা খুব উদ্বেগের এবং উপমহাদেশে বিশেষ করে ভারতবর্ষে তার অনিবার্য প্রতিক্রিয়া পড়তে বাধ্য। অনিবার্য প্রতিক্রিয়া কিরকম? কারণ আমরা দেখেছি যখন ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ওই ছাত্রদের সংস্কার মানে সংরক্ষণ আন্দোলন, তখন করে স্লোগান শুনেছি যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। অর্থাৎ হাসিনা আপা তার দাদাকে, তার ভাইকে মোদিজি হলো তো। তাহলে মোদিজি যাদের মামার বাড়ি, মানে মোদিজিরা যাদের কাছে, বাংলাদেশে যাদের কাছের লোক হচ্ছে মোদিজি, তারা বাংলা ছাড়াও তাড়াতাড়ি। কথা ক্লিয়ার? এবং আমি কিছু ভিডিও দেখছিলাম, জানি না ভিডিওগুলো ফেক কিনা, কিছু লোক দোকানে দোকানে যাচ্ছে, বলছে বিদেশি পণ্য বয়কট করো। একদমই। এবং বিদেশি পণ্য বলতে অন্য দেশের পণ্য নয়, শুধু ভারতীয় পণ্য। এই ভারতীয় প্যারাশুট তেল ওটা সরাও, এই ভারতীয় শ্যাম্পু ওটা সরাও, এই ভারতীয় সাবান সরাও। প্রত্যেক জায়গায় লিফলেট বিলি করছে। আচ্ছা ভাবুন তো, ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশ অনেকভাবে ভারতের উপর নির্ভরশীল ছিল। আজকের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ওটা ভারতের দান, এটা আমাদের দেশের দান। ওদের যেমন মুক্তিযুদ্ধে 25,000 মানুষ মারা গেছে, আমাদের প্রচুর সেনাবাহিনী মানুষ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে। ওরা হয়তো ভুলে গেছে। আজকে বঙ্গবন্ধু যে আজকে যে ভাষা দিবস, যে লড়াই, যা কিছু গর্ব, তার পেছনে ভারত আছে, ভুললে চলবে না। কিন্তু আমি যে ভয়টা পাচ্ছি, এমতো অবস্থায় জামাত ইসলামীর মতো যে দলগুলো, হাসিনা কিন্তু ওই নেগড়ের মুখে ফেলে দিল ওই হিন্দু সমাজকে বা সংখ্যালঘু সমাজকে, তাদের উপর টর্চার হতে পারে। একদমই। এই প্রশ্নটাই করব। ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার যা শুনলাম শুরু হয়ে গেছে ওটা। বাংলাদেশের হিংসায় আক্রান্ত সনাতনী হিন্দুরা একাধিক এলাকায় ভয়ঙ্কর। এইটা যদি শুরু হয়, মন্দির টন্দির ভাঙবে, সংখ্যালঘুদের উপর টর্চার হবে, বাংলাদেশের যে ন্যূনতম যে অসাম্প্রদায়িক বাতাবরণ তা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই যে ঘটনা ঘটবে, লাইবিলিটি এর দায় কিন্তু হাসিনাকে নিতে হবে। হাসিনাও সংখ্যায় মৌলবাদী শক্তিকে দমন করতে পারেনি, কিন্তু মন্দের ভালো ছিল। আমরা লক্ষ্য করছিলাম অনেক জায়গায় সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, হাসিনা কিন্তু বিশেষ একটা লক্ষ্যে ওটা করছে, তাদেরকে কঠোর অ্যাকশন নিতে পারছে না। কিন্তু আগামীতে হাসিনা চলে যাবার পর এই যে সময় চলছে, অত্যন্ত দুর্যোগের সময়। আমি হাসিনার একটা উদাহরণ দিই, তার আত্মম্বরিতা তার দেশবাসীর কাছে। এই বাংলায় তথা ভারতবর্ষ অনেক লোক মনে করে যে বাংলাদেশের বিপুল জনপ্রিয় হাসিনা, একেবারে ভুল। দীর্ঘদিন ধরে হাসিনা জনপ্রিয়হীন একটা স্বৈরতান্ত্রিক সরকার গঠন করেছিল, তার প্রমাণ দিচ্ছে একটা। গত বছরে যখন পদ্মা সেতু উদ্বোধন হয়, পদ্মা সেতু, সেই পদ্মা সেতু উদ্বোধনের 4-5 দিন পর আমরা সস্ত্রীক একটা কারে করে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম। যেই পদ্মা সেতুর কাছে ঢুকবো, হঠাৎ করে দেখলাম সমস্ত গাড়ি একেবারে 11টার সময়, একেবারে অফিস আওয়ারে, বলছি নিজের চোখে দেখা, আমি নিজে প্রমাণ, আমি পুরো কেঁদে ফেলার মতো অবস্থা যে হাসিনা এতটা নোংরা ভাবতে পারিনি। সমস্ত গাড়ি 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে, হাজার হাজার গাড়ি, শত শত না। কি কারণ জানেন? হাসিনা তার ছেলে জয়, এই আমেরিকায় থাকে যে ছেলে, জয়কে অহংকার করে দেখাচ্ছে যে পদ্মা সেতু তৈরি করে দেখ কত সুন্দর পদ্মা সেতু। হাসিনা এবং তার ছেলের কনভয় আর লোকজন, আত্মীয় স্বজন ভরে গেছে পুরো ওই ব্রিজের উপরে। তাদের নিরাপত্তার জন্য টানা প্রায় 1.5 ঘন্টা গাড়ি আটকে রেখে দিয়েছে। এটা ভারতবর্ষে কল্পনা করা যায়? আমরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে সরকারকে অনেক সময় ত্রুটি বিচ্ছুতি ধরি,
তাদের স্বৈরতান্ত্রিক কথাবার্তা নিয়ে আওয়াজ তুলি। আমি এই স্বৈরতন্ত্র দেখিনি, যেন রাজা মহারাজা। এমনকি হসপিটালে যাচ্ছে, আমাদের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আমি নিজে ইন্টারফেয়ার করেছি, গাড়ি থেকে নেবে ওদেরকে বললাম আমি ভারত থেকে এসেছি, ভারতের একজন পদ্মশ্রী হরি, আমি টানা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। ওখানকার লোকদের বললাম আপনারা বিক্ষোভ করুন না, ওরা বলছে তাদের গুলি চালিয়ে দেবে। আমরা ভয়ে কুঁকড়ে থাকি। কারা বলছে? ওখানকার লোক যারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে টানা 1.5 ঘন্টা, ছেলেকে নিয়ে ফুর্তি করছে, জয়কে নিয়ে হাসিনা ফুর্তি করছে, ক্ষমতা দেখাচ্ছে, দেখো। আর সেই জয় তো এবার জানাচ্ছেন যে মা বোধহয় আর কখন রাজনীতি, আরে রাজনীতি মেরে ফেলে দেবেন, জয় বাংলাদেশে ঢুকুক না। ফুটানি কোথায় গেল জয়? আমাকে দাঁড়াতে হয়েছে, আমি বলার পরে উনি ফোন করেন ওখান থেকে পুলিশরা, যারা আধিকারিক ছিল পুলিশের, তারা ফোন করে ওদের বলে যে ভারতের একটা লোক দাঁড়িয়ে আছেন, তিনি এই প্রোফাইলের লোক। তারপরে বেশ কিছু, তখন 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে গাড়ি যখন ছাড়ছে, বাংলাদেশের এই শত শত গাড়ি থেকে খালি আমাকে ধন্যবাদ জানাচ্ছে, দাদা আপনি না থাকলে আরো হয়তো 1.5 ঘন্টা থাকতে হতো। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী, আমার স্ত্রী তার প্রত্যক্ষদর্শী। আচ্ছা, বাংলাদেশের হিন্দুরা আবারও বিপদে আছে, পশ্চিমবঙ্গের দাদারা আমাদের পাশে দাঁড়ান। বর্তমানে রাস্তায় আন্দোলন না করে অনেক জায়গায় হিন্দুদের বাড়িতে হামলা করা হচ্ছে, একদম ডাইরেক্ট। 33% হিন্দু ছিল, আর এখন হিন্দুদের সংখ্যা দাঁড়িয়েছে 7%। তাতেও তাদের হচ্ছে না। আমরা সেই 33% জায়গা নিয়ে আলাদা থাকতে চাই, যেখানে 7% হিন্দুরা শুধু থাকবে। সারা ভারতের হিন্দুদের কাছে অনুরোধ করছি, এখন আর ছাত্র আন্দোলন নেই, হিন্দু বিরোধী আন্দোলন চলছে। আমাদের লিখেছেন ওখানকার বসবাসকারী হিন্দুরা, কি পদক্ষেপ নেবে? একেবারে ঠিক। তো এই পরিস্থিতি হবে, এটা হাসিনা জানা দরকার ছিল, হাসিনার ভাবা দরকার ছিল। যখন এই ছাত্রদেরকে গুলি করে মারছিল, ওই প্রতিটা গুলির মধ্যে বাংলাদেশের মৌলবাদের উত্থানের কথা লেখা ছিল। ওই প্রতিটা গুলির মধ্যে বাংলাদেশের মৌলবাদের উত্থানের কথা লেখা ছিল, প্রতিটা গুলির চ্যাপ্টারের মধ্যে ছিল, বুঝতে হবে এটা। আজকে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে যখন অত্যাচার করবে, ওরা যে 7% আছে, ওরা তিলে তিলে এখানে আসবে, সিএ এর মাধ্যমে ওদেরকে হয়তো ভারতের নাগরিক করার চেষ্টা। ভালো করে শুনুন, ওখানে আওয়ামী লীগের মুসলমান না, হিন্দু মুসলিম নির্বিশেষে তারাই বাংলার দিকে লুকিয়ে চলে আসবে, জানেন তো। আওয়ামী লীগের মুসলমানও আসবে, আওয়ামী লীগের লোকেরা যারা খুব মাতব্বর হয়েছিল, এবার মার খাবে। তাহলে বলুন তো, উপমহাদেশের, আমি আপনাকে বলছি, উপমহাদেশে একটা চরিত্র আছে, জানেন তো, নিউটনের 3rd লর মতো, একদিকে রিয়াকশন অন্যদিকে পড়ে। আমি খুব ভয় পাচ্ছি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি এই টর্চার করলে। যারা টর্চার করছে তাদেরকে আমি জানাচ্ছি, আপনারা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিজেদেরকে মনে করেন যে আমরা ধর্ম রক্ষা করছি, আপনারা সংখ্যালঘু মুসলমানদের রক্ষার দায়িত্ব আপনাদের। ওখানে আপনারা হিন্দু বিতাড়ন করলে ভারতবর্ষে প্রতিক্রিয়াশীল শক্তি জয়লাভ করবে, আরো শক্তিশালী হবে, এবং ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য সমূহ বিপদ। এটা চেতাবনী কিন্তু মাথায় রাখতে হবে। বাংলাদেশে যারাই অন্যায়টা করছে, অনতি বিলম্বে মানবিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনারা এটা বন্ধ করুন। আমি আপনাদের করজোড়ে মিনতি করছি, অনুরোধ করছি, আপনারা এটা বন্ধ করুন। আমি খুব ভয় পাচ্ছি। আমি বলছি, প্রতিক্রিয়াশীল শক্তিদের মধ্যে একটা ভাব আছে, জানেন তো। বাংলাদেশের পুরো গোটা বাংলাদেশ যদি প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তির মধ্যে চলে যায়, ভারতবর্ষের প্রতিক্রিয়াশীল ধর্মীয় গোষ্ঠীও জয়লাভ করবে। পাকিস্তানে যদি চলে যায়, চলে গেছে অলরেডি, ভারতবর্ষে তার শ্রীবৃদ্ধি করবে। ধর্মাশ্রিত রাজনীতি বাংলাদেশে যত বাড়বে, ভারতবর্ষ ধর্মাশ্রিত রাজনীতি ততটা বাড়বে। দুটি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষটা, বাংলাদেশেও এবং ভারতেও। এই সত্য বুঝতে হবে। আর একটা পরিষ্কার কথা বলতে চাই, হাসিনা দেখতে পাচ্ছেন তো, আপনি প্লেন চেয়েছিলেন না, ভারত দেয়নি, অত চালাকি করে কিছু হয়নি। আপনি এখন লন্ডন চলে যাবেন, তাই তো? আপনি সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন তো, আপনার আওয়ামী লীগের ওই মাতব্বররা এখন মার খাবে। আপনার ভাবা দরকার ছিল। বর্ডারে আমরা দেখছি, শিলিগুড়িতে বর্ডারে অলরেডি সিকিউরিটি ফোর্স স্ট্রং করা হচ্ছে, যাবে, স্বাভাবিক কথা। আর আপনার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙা হচ্ছে, লাথি মারা হচ্ছে মূর্তিতে, দেখছেন না? আপনার কৃতকর্মের ফল। ভাবা দরকার ছিল যে আপনি সর্বত্র বঙ্গবন্ধু করে চিৎকার করেছেন। আপনি বঙ্গবন্ধুর বই ছাড়া কোনো বই মেলাতে বই আসবে না, এমন একটা কায়দা করেছেন। ওই চালাকি চলে না দীর্ঘদিন, ওটা করলে সম্মান দেওয়া হয় না। আমি আপনাকে বলছি, কলকাতার, পশ্চিমবঙ্গের কলকাতা বেকার গভর্নমেন্ট হোস্টেলে 24 নম্বর রুমে যেখানে আমরা ছিলাম, আমি একসময় ওই হোস্টেলে জিএস ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের আজ থেকে 4-5 বছর আগে
ওই হোস্টেলে একটা শ্বেত পাথরের মূর্তি ছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের। সেই মূর্তিকে পশ্চিমবঙ্গের কিছু প্রতিক্রিয়াশীল শক্তি মূর্তিকে ভেঙে দিয়ে টয়লেটে ফেলে দেবে বলে ফতোয়া দিয়েছিল, টয়লেটে পেশাবখানা ফেলে দেবে বলে ওই মূর্তিকে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছিলাম, বলেছিলাম বঙ্গবন্ধু দুই বাংলার ঐক্যের প্রতীক, বাঙালিত্বের প্রতীক, মর্যাদার প্রতীক বঙ্গবন্ধুর ওই মূর্তিতে যদি কেউ হাত দেয় আমরা গোটা রাজ্যে আন্দোলন করে তুলব। তারপরে হাত দিতে পারেনি, এটা ছিল আমাদের আন্দোলন। কিন্তু হাসিনা ম্যাডাম খোঁজ রাখেনি, তার বাবাকে কে সম্মান দিয়েছে এখানে খোঁজ সব রাখেনি। আমি দেখেছি এখানকার কিছু দুর্বৃত্ত লোকদের সাথে তার সহাবস্থান কেন হয়, বলুন কি করে হয়? আসলে দুর্বৃত্ত লোকদের সাথে দুর্বৃত্ত লোকদেরই সম্পর্ক তৈরি হয়। আর একটা কথা বলে রেখে দিই, পরিবারতন্ত্র বন্ধ হতে হবে, যোগ্যতার ভিত্তিতে মানুষের মূল্যায়ন হওয়া দরকার। ভারতবর্ষের ক্ষেত্রে আমি একই কথা বলছি, পরিবারতন্ত্র। কোথাও কি পশ্চিমবঙ্গের দিকে আঙুলটা দিচ্ছেন? আমি পশ্চিমবঙ্গ, ভারত, ত্রিপুরা সর্বত্র কথা বলছি। বঙ্গবন্ধু পরিবার হলেই সে যোগ্য হবে, এই ধারণা মাইন্ডসেট দূর করুন আগে। আমি শুনছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে চলেছে কে, ওই নোবেলজয়ী ইউনুস। এই নোবেলজয়ী ইউনুসের বিরুদ্ধে একাধিক চক্রান্ত করেছে হাসিনা সরকার। আমার কাছে খবর আছে বাংলাদেশের বাংলাদেশের সংগঠন রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে, প্রচুর বিরোধী রাজনৈতিক দলের লোকেদের উপরে বাংলাদেশের এই সংগঠন তার নাম আছে। তারা রাজনৈতিক খুন, যাকে গুম করে দেওয়া বলে, শত শত উদাহরণ দেখেছি, বিদেশি খবরের কাগজ, টিভি চ্যানেল, বিবিসিতে আমি দেখেছি। হাসিনা ম্যাডাম আপনি করেছিলেন না, একে বলে ক্ষমতা আর দম্ভ। এই দম্ভ বেশি দিন থেকে নি। আর আপনি যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হয়ে কতটা অযোগ্য, আপনার প্রত্যেকটা কাজে, আচরণে, আত্মমরিতায়, অহংকারে প্রতিনিয়ত প্রমাণিত হয়েছে। আমাদের এখানে একটা বাচ্চা ছেলে যেটা জানে। লীগের শীর্ষ পর্যায়ের যুক্তি হলো ছাত্র আন্দোলন থেকে এক দফা দাবি তুলে এটিকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়া হয়েছে। এই আন্দোলন ছাত্রদের হাতে আর নেই, কি বলবো? ঠিক তো, কিন্তু আমিও বলছি এখন আন্দোলন আর ছাত্রের হাতে নেই, এখন আন্দোলন বিএনপির হাতে গেছে, জামাতে ইসলামের হাতে গেছে, ছাত্র শিবিরের হাতে গেছে, আর গেছে ধর্মান্ধদের হাতে। তাই হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, যেটা আমার হৃদয় ভেঙে যাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। আমি তাদেরকে আবারও বলি, প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ, হাসিনা ভারতের সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল, কিন্তু সম্পর্ক রাখতে গেলে বাংলাদেশের রাজনীতিতে তার যে ভূমিকা থাকা দরকার ছিল, তার যে গণতান্ত্রিক চিন্তাভাবনা থাকা দরকার ছিল, তার যে শিক্ষা চেতনা থাকা দরকার ছিল, তার যে উদারতা থাকা দরকার ছিল, তার যে কূটনৈতিক চেতনা বোধ থাকা দরকার ছিল, নেই। তাহলে একটা রাষ্ট্র পরিচালনা তার দায়িত্ব যদি যোগ্যতা না থাকে, সে কূটনৈতিকভাবে অন্য রাষ্ট্রের সাথে নিজেকে কেউ যুক্ত করতে পারে না। কিন্তু ভারত তো চেষ্টা করেছে, ভারত তো তার কাজটা করে গেছে। আজকে ভারতীয় পণ্য বাংলাদেশে বাতিল হবে, এই আওয়াজ করছে বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বলি, আপনারা বিষয়টাকে ট্যাকেল করুন। আর একটা কথা স্বপ্ন দেখতে বড্ড ইচ্ছা করে, যদি নোবেলজয়ী ইউনুসের মতো লোক বাংলাদেশের প্রধান ক্ষমতায় থাকে, যদি রাষ্ট্র ক্ষমতার মাথায় থাকে, হয়তো তাতে লাভ হতে পারে। হয়তো তাকে আমি অনুরোধ করি, আপনি যদি ক্ষমতায় আসেন, অন্তত মৌলবাদী নেগড়েদের হাতে বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ ফেলে দেবেন না। স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে। আমরা দেখলাম ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা এবং প্রতিরক্ষা মন্ত্রকের একদম ডিফেন্স মিনিস্ট্রি রাজিদ ডোভালের সঙ্গে দেখা করেছেন তিনি। এ প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। 45 মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি। তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে, তারপরেই শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। কি বলবেন, আন্দোলনের নিয়ন্ত্রণ কি এখন জামাতের হাতে, নেপথ্যে কি পাক মদত? না, দেখুন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটা ক্যারেক্টার আছে যে শাসকের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, রাষ্ট্রের ক্ষমতা সেনাপ্রধানরা নিয়ে নেয়, কু করে না কি বলে ওরা নিয়ে নেয়। পাকিস্তানে তো দেখেছি, রাষ্ট্রপ্রধান হবে মানে আগে থেকে তৈরি থেকে মরতে হবে, তার মৃত্যু অনিবার্য। এখনো ঝুলে আছে ইমরান খান, তাকে হয়তো মরতে হবে। হাসিনা যে বেঁচে ফিরেছে সৌভাগ্য, হাসিনার ওখানে মৃত্যুবরণ হওয়ার কথা ছিল। উনি যে প্লেনে করে চপারে করে উড়ে চলে এসছে, এই যে সুযোগ, এইটুকুর জন্য আল্লাহর কাছে দোয়া করুন যে বেঁচে গেছে অন্তত। এখন উনি লন্ডনে যাবেন, উনি ওনার ছেলে বলছে নাকি রাজনীতি থেকে নাকি উনি মানে এদিকে অব্যাহতি নিচ্ছেন। আরে অব্যাহতি ওনাকে বের করে দেওয়া হয়েছে রাজনীতি থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছে। উনি আর ফিরতে পারবেন না এবং ওই পরিবারে কেউ ফিরতে পারবে না।
ওই পরিবারের কে ফিরতে পারবে এর আমার সন্দেহ আছে। জয়কে বলি, পদ্মা সেতু কেমন আছে? 1.5 ঘন্টা আটকে দিয়েছিলেন না, ফল দেখেছেন? এইটার নাম হচ্ছে স্বৈরাচার। আমি ওই উদাহরণটা আমার মাথা থেকে যাবে না। কি করে আটকে দিতে পারে? শত শত গাড়িকে ফুর্তি হচ্ছিল না, মায়ের কত ক্ষমতা। বিরোধী দল রাজনীতিতে নেই, বিরোধী দল দাঁড়াতে পারলো না ভোটে, 1 লাই জিতে গেল, ওয়াকওভার নিয়ে নিল, বলে যে গণতান্ত্রিক নাকি সরকার। ভারতকে এখন বিচক্ষণের মতো ভূমিকা নিতে হবে। বাংলাদেশকে শত্রু রাষ্ট্র বানালে চলবে না। হাসিনা যদি নাও থাকে, বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে, যদি যুক্তিনিষ্ঠভাবে আলোচনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের বন্ধু করে রাখা যায়, সেই চেষ্টা করতে হবে। যদি না করা হয়, আমি পরিষ্কার বলে রাখছি, গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে যাবে চীনের হাতে, যেটা ভারতের জন্য সাড়ে সর্বনাশ। ধন্যবাদ।